বেবি গার্লস, তোমরা সবাই কেমন আছো? আশা করব খুব ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। তো গল্পের শুরুতে আমি বলতে চাই, তোমরা হয়তো অনেকেই জানো আমি ইউটিউব থেকে অনেকটা দিন গ্যাপে ছিলাম। তারপরে তোমাদের ভালোবাসায় আমি আবার ফিরে এসেছি। আর ১-২ মাস ধরে আমি শুধু ওয়ান শটই দিয়ে গেছি। তো আমি বেশ কিছু মাস বা কিছু সপ্তাহ আগে একটা কমিউনিটি পোস্ট করি, যেখানে আমি বলেছিলাম যে আমাকে কয়েকটা উপন্যাস বলো যেগুলো আমার ভয়েসের সাথে, আমার ক্যাটাগরির সাথে যায়। তো আমাকে অনেক বেবি গার্লস, অনেক আপুরা আমাকে অনেক অনেক উপন্যাসের সাজেশন দেয়, কিন্তু আমি পরে গিয়ে জানতে পেরেছি ওটা হয়তো কম বেশি অনেক ডাবের আপুরাই হচ্ছে ভিডিও করে ফেলেছে। তো আমি নিজে থেকে একটা গল্প বার করছি, সেটা আমি ডাবিং করছি। আমি জানি না এটা কোনো আপু দিয়েছে কিনা, যদি অবশ্যই কোনো আপু দিয়ে থাকে বেবি গার্লসরা তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। আচ্ছা স্নেহা আপু, এটা অলরেডি একজন আপু দিয়ে দিয়েছে, তুমি অন্য কোনো গল্প দাও। আর তোমরা যদি অন্য কোনো গল্প যদি বলতে চাও, তাহলে আমার কাছে একটা গল্প আছে, ভিলেন ক্যান বি লাভার। তো আশা করব ওই গল্পটা আমি আবার ডাবিং করব, যদি এই গল্পটা যদি কেউ যদি পোস্ট করে থাকে, ঠিক আছে? আর বেশি সময় নষ্ট করব না, চলো গল্পের মধ্যে ফেরা যাক। আর অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের গল্পটার প্রথম পর্ব কেমন লেগেছে। আর যদি এই গল্পটা কেউ যদি দিয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই বলবা। আর বেশি করে লাইক করবা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বেশি সময় নষ্ট না করে গল্পের মধ্যে ফেরা যাক। বিয়ে করতে এসে যখন জানতে পারলো পাত্রীর বয়স এখনো 18 হয়নি, তখন মেজর জিয়ন জাঙ্কুক বিয়েতে নাকচ করে দিল। সে একজন প্রতিরক্ষা বাহিনীর লোক হয়ে কি করে দেশের আইন ভাঙবে? মার তোড়জড়িতে এই বিয়ের জন্য রাজি হয়েছিল সে। কাজের চাপে তার তো সময় হয়ে ওঠেনি পাত্রী পছন্দ করার। তাই তো সমস্ত দায়িত্ব তার মা জিনের উপরে দিয়েছিল সে। মায়ের উপরে তার সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল যে মায়ের পছন্দই তার জন্য উত্তম হবে। কিন্তু তার মা যে কি করে এত বড় একটা ভুল করে ফেললো সেটা তার মাথায় ঢুকছে না। মেয়েটি নাকি দেখতে শুনতে বেশ সুন্দর, যদিও সে এখনো পর্যন্ত দেখিনি। মায়ের কাছেই শোনা মায়ের নাকি বেশ পছন্দ হয়েছে মেয়েটিকে। কিন্তু মেইন সমস্যা আছে, মেয়ের এখন 18 বছর হতে প্রায় 1 বছর বাকি। এটা সে কিছুক্ষণ পূর্বেই জানতে পেরেছে যখন কাজে বিয়ে পড়াতে এসেছে। আর জানা মাত্রে পুরো এক ঘর লোকের সামনে সে এক বাক্যে বলে দিয়েছে বাল্য বিবাহ করতে পারবে না। তার এই কথা শোনা মাত্রই হট্টগোল শুরু হয়ে গেল। জাঙ্কুকের বাবা নামজুন সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বলেন, এসব কি বলছো তুমি? ছেলে মানুষ হচ্ছে নাকি জাঙ্কুক? জাঙ্কুক গম গম কণ্ঠে বলে, আব্বা আমি যা বলছি ঠিক বলছি, আমি বিয়ে করতে পারবো না। বাল্য বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আরএম সাহেব ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বলে, বোঝার চেষ্টা করো জাঙ্কুক, এই বিয়েটা এই মুহূর্তে ভাঙলে মেয়েটার মনে ব্যাড এফেক্ট পড়বে। আশেপাশের মানুষরা কুরুচিপূর্ণ কথা শুনে মেয়েটি ডিপ্রেশনে ভুগবে। মেয়েটার বাচ্চা মনে বেশ আঘাত আনবে। নিজের কথা না ভেবে মেয়েটার কথা একটু ভাবো। আব্বা মেয়েটার বয়স সবে 17, ওর এখনো পড়াশোনা করার বয়স, এত ছোট বয়সে বিয়ে করবে কেন? দেখো জাঙ্কুক, জাঙ্কুক তার হাত উঁচু করে আরএমকে থামাতে ইশারা করে বলে, আব্বা আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। যখন বলেছি বাল্যবিবাহ আমি করতে পারবো না, তখন করতে পারবো না, তাই শুধু শুধু আমাকে জোর করো না। জাঙ্কুকের কথা শুনে ঘরের মধ্যে একটা কাণ্ড বেঁধে গেল। পাড়া প্রতিবেশী এখনই কানাঘুষো করছে তের বিয়ে ভেঙে গিয়েছে। এমনই সময় জাঙ্কুকের মা জিন বেগম জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুককে ডেকে বাইরে নিয়ে যায়। বাইরে একটু নিরিবিলি জায়গায় এসে দাঁড়ান, সেখানে মানুষের কোলাহল নেই। জাঙ্কুক মায়ের কাছে এসে বলে, আম্মা তুমি জেনে শুনে কেন আমার বিয়েটা ঠিক করলে? ও আমার থেকে কত ছোট, সে খেয়াল আছে কি তোমার? ওর মাত্র 17 বছর চলছে, আর আমি 29-এর কোটায়, গুনে গুনে 12 বছরের একটি পিচ্ছি মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছ তুমি, তাও কিনা মেয়েটার বয়স এখনো পর্যন্ত 18 হয়নি। জিন বেগম ছেলেকে শান্ত কণ্ঠে বললেন, আব্বা দেখো মেয়েটা আমার বেশ মনে ধরেছে, 1 বছরের জন্য আহামরি ক্ষতি হয়ে যাবে না। আর আমি শিওর তুমি মেয়েটাকে একবার দেখলে তুমি তোমার চোখ ফেরাতে পারবে না জাঙ্কুক। আম্মা ওর এখন পড়াশোনা করার বয়স, বিয়ে করে সংসার করার বয়স নয়। জিন বেগম পেতে থাকা চেয়ারে ছেলেকে বসতে ইশারা করলেন। জাঙ্কুকও ধপ করে চেয়ারে বসে পড়ল। জিন বেগম তখন ছেলের কাছে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ জাঙ্কুক আমি জানি ওর এখন পড়াশোনা করার বয়স, আর সেই জন্যই তো তোর সাথে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি ওকে। তে তো এখন এসএসসি দিয়েছে জাঙ্কুক, রেজাল্ট বের হলে আমাদের ওখানে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। জাঙ্কুক বিরক্তির শ্বাস ফেলে বলল, আম্মা পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? ও কি বিয়ে ছাড়া পড়াশোনা করতে পারবে না? জিন বেগম ছেলের পাশে বসলেন। ছেলের ডান হাতটা বেশ যত্নে নিজে 2 হাতে আলজে নিলেন। এরপর বললেন, না পারবে না জাঙ্কুক, কারণ কি জানো তো, মেয়েটার মা নেই। বাবা দ্বিতীয় বিয়ে করে ঘরের সৎ মা এনেছে, সে মা কিছুতেই সৎ ঘরের সন্তানকে তার কাছে রাখবে না। এই যে এতটা দিন তার সৎ মায়ের চোখের কাটা হয়েছিল, সারাটাক্ষণ মেয়েটাকে গাধার মতো খাটাতো।
মেয়েটা যেই না এসএসসি দিল সেই থেকে মেয়েটার বাবাকে ভুংভাং বুঝিয়ে পাত্র খোঁজ করতে থাকলো মেয়েটার বিয়ে দেবে বলে। আমিও তোমার জন্য পাত্রী খুঁজছিলাম, তো এখানে আমার একটি বান্ধবী থাকে, সেই ওর ছবিটা আমাকে দিয়েছে। এক দেখাতে মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে, মায়া জন্মে গিয়েছে কেমন একটা। এরপর মেয়েটির সৎ মায়ের কাহিনীটা যখন শুনলাম তখন ওর প্রতি বেশ মায়া হয়ে গেল, আর আমি কিছু না ভেবে প্রস্তাব রাখি। এখন বাবা, তুমি যদি মেয়েটাকে বিয়ে না করো, বিয়েটা ভেঙে দিয়ে চলে যাও, সেটা মেয়েটার ছোট মনটাকে কতটা প্রভাব ফেলবে সেটা কি তোমার ধারণা আছে জাঙ্কুক? আচ্ছা ঠিক আছে জাঙ্কুক, তুমি না হয় মেয়েটা ছোট বলে বিয়ে করবে না, কিন্তু মেয়েটা বাবা আর সৎ মা ঠিকই অন্য কারো পাত্রের সাথে বিয়ে দিয়ে দেবে। কি দেবে না? এই পর্যায়ে জাঙ্কুক উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হচ্ছে হ্যাঁ। জিন বেগম ফের বললা শুরু করলে, সে পাত্র যদি ওকে না পড়ালো কিংবা ওকে ভালো না রাখতে পারলো তখন কি হবে? মেয়েটা কি কখনো সুখ পাবে জাঙ্কুক? কিন্তু আমাদের কাছে থাকলে তো মেয়েটা ভালো থাকতে পারবে, আমি ওকে মেয়ের মতো আগলে রাখতে পারবো। তুমি আমার একমাত্র সন্তান জাঙ্কুক, সেখানে আমার একটা মাত্র বইয়ের যত্ন আত্মি আমিই করব, ওকে দুঃখ ছুতে দেব না। জাঙ্কুক চুপচাপ তার মায়ের কথা শুনলো, তারপর বলল, কিন্তু আম্মা। পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে জিন বেগম বললেন, কোনো কিন্তু নয় আপা, আমি চাই না তোমার জন্য তের মনে কোনো রকম ব্যাড এফেক্ট পড়ুক, সে মানুষের কথা শুনুক। তুমি না মায়ের বাধ্য সন্তান জাঙ্কুক, মায়ের এই কথাটা শোনো, তেকে বিয়ে করে মাকে খুশি করো। মা হয়ে তোমার কাছে একটু আবদার করছি, প্লিজ আব্বা, আর কোনো ঝামেলা নয়, প্লিজ। মায়ের আবদার কিংবা অনুরোধ জাঙ্কুক ফেলতে পারলো না। মাকে যে সে খুব ভালোবাসে, মা এইভাবে তার কাছে আবদার করছে, সে রাখবে না তা কি করে হয়? বিয়েটা মায়ের ইচ্ছাতেই না হয় করলো। জাঙ্কুককে রাজি হতে দেখে জিন বেগম বেশ প্রসন্ন হলেন। জাঙ্কুককে নিয়ে তিনি তের ঘরে যান। সেখানে কাজী সাহেব অপেক্ষা করছিলেন বরের কবুল বলার জন্য। ফোনে তো সে কখনই কবুল বলে দিয়েছে, বরের জন্য তো দেরি হলো এতক্ষণ। জাঙ্কুক ঘরে ঢুকায় মাত্রই কাজী ফের বিয়ে পড়াতে লাগলেন। জাঙ্কুক কবুল বলার পর ঘর জুড়ে আলহামদুলিল্লাহ ধ্বনি মুখরিত হলো। কাবিননামায় সাইন করার পর সকলে মিষ্টি মুখ করলেন। তের বাবা জেহব জাঙ্কুকের বাবা নামজুনের সাথে কোলাকুলি করলেন। সকলের মুখে হাসি, শুধু হাসি নেই ক্যাপ্টেন জিয়ন জাঙ্কুকের মুখে। সে হাস্যহীন চেহারা নিয়ে বসে আছে। সফেদ চাদরে আবৃত টান টান বিছানার ঠিক মাঝে বসে আছে সদ্য বিবাহিত কিশোরী তে। তার পরনে এখনো লাল রঙা শাড়ি, বিয়ের ভারী গহনা, মুখে এখনো বিয়ের সাজ। নববধূ সাজে হাঁটুতে থুতনি থেকে তার স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনছে সে। এখনো সে তার স্বামীকে দেখিনি। বিয়ে করার পর চাঙ্কুকের কি একটা কাজে পড়ে যাবে, তার জন্য সে আগে এসে পড়েছে। আর তেকিনি জিন বেগম আরএম সাহেব ওনাদের আত্মীয়রা কিছুক্ষণ পরে এসেছেন। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে গিয়েছে। তেকে জিয়ন ভিলায় এনে জিন বেগম নিজের ঘরে রেখেছেন। এই তো কিছুক্ষণ আগে জাঙ্কুকের রুমে দিয়ে গিয়েছেন তিনি। সে থেকে নববধূর দূর দূর বুকে তার স্বামীর আগমনে অপেক্ষা করছে। শুনেছে তার স্বামীরা কি বেশ মেজাজি, এমনকি বিয়ের আগেই তো সে তার পাশের রুম থেকে তার স্বামীর কর্কশ কণ্ঠ শুনেছে। সে থেকে মেয়েটির কুটিয়ে শুটিয়ে আছে। এছাড়া তাদের গ্রামের বড় আপুরা ভাবিরা তাকে বলেছে তার স্বামী নাকি ডিফেন্সে চাকরি করে, ওনাদের সামলাতে বেগ পোহাতে হবে। আরো কত কি বলেছে, মজা লুটেছে। সেসব শুনে তের মনে আরো ভয় চেকে বসেছে। এমনিতেই তে শান্ত, ভীতু, মানবীর অধিকারী। এরপর তো ওসব কথা শোনার পর থেকে সে লজ্জায়, আড়ষ্টতায়, ভয়ের সবকিছু একদম মিশিয়ে গিয়েছে। 1 ঘন্টা উপরে হতে চলেছে। তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে, অথচ জাঙ্কুকের এখনো আসবার পাত্তা নেই। এদিকে বসে থাকতে থাকতে তের পায়ে ঝিম ধরে যাচ্ছে। এই ভারী সাজে তের প্রায় বেহাল দশা। কোনো উপায়ান্তর না পেয়ে বসে থেকে বেড সাইডে মাথা রেখে আধশোয়া হয়ে চোখটা একটু বুঝলো সে। সারাদিনের ক্লান্তির চোখে হানা দিল এক রাজ্যের ঘুম। চোখ বুঝার কিছুক্ষণের মধ্যে তার চোখে ঘুম নেমে এলো। রাজ্যের ঘুমে তলিয়ে গেল তে। আরও প্রায় 8 ঘন্টা বাদে চাঙ্কুক রুমে এলো। তখন রাত প্রায় 1টা ছুঁয়েছি। ভেজানো দরজাটা ঠেলে রুমে পা রাখলো চাঙ্কুক। এরপর দরজাটা আটকে দেখলো রুমের আলো জ্বালানো। বিছানা তাকাতেই দেখে তার সদ্য বিবাহিত স্ত্রী বিছানা হেড সাইডে মাথা ঠেকিয়ে হাত পা গুটিয়ে ঘুমিয়ে আছে। মেয়েটাকে সে এই প্রথম দেখলো। তার আম্মা ভুল কিছু বলিনি। আসলে মেয়েটির চেহারা আদল মায়াবী, গালগুলো একটু ফোলা ফোলা, চোখের পাপড়িগুলো বড় বড়, চোখ নাক পাতলা গোলাপি ঠোঁট, গায়ের রং বেশ ফর্সা। সৃষ্টিকর্তা যেন মেয়েটির মাঝে অপার সৌন্দর্য ঢেলে দিয়েছেন। এতটা আদরে মানবী হয় বুঝি? জাঙ্কুক এগিয়ে গিয়ে বিছানার কাছে গিয়ে তের একদম কাছে বসে পড়ল। তারপর চুপ করে তের দিকে অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ ফেরানো যেন তাই হয়ে পড়েছে জাঙ্কুকের জন্য। উপর মহল থেকে জরুরি কল আসায় সে তখন বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে।
এরপর বাসায় এসে ল্যাপটপের জরুরি কিছু ফাইল রেডি করছিল। আজকে রাতটা বাদে হাতে মাত্র আছে 2 দিনের ছুটি। এরপরে আবার চলে যাবে সে। একতে কাজের চাপে দুইতে মায়ের জন্য এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে হয়েছে। দুইটা মিলিয়ে জাঙ্কুকের মেজাজ বেশ চটেছিল। কিন্তু এই যে রুমে এসে ফুলের মতো সুন্দর স্নিগ্ধ জীবন্ত এই ফুলটাকে দেখে যেন একটা ঝটকায় তার সকল মেজাজ উবে গিয়েছে। হৃৎপিণ্ড জুড়ে কেমন একটা ভালো লাগা শিহরণ বয়ে যাচ্ছে। কিছুতেই যেন মেয়েটার থেকে চোখ সরাতে পারছে না জাঙ্কুক চোখ বন্ধ করে বার কয়েক জোরে নিঃশ্বাস টেনে ছাড়ছে। উঠে যেতে নিবে এমনই সময় খেয়াল করলো তার শাড়ির আঁচলটা অনেকখানি অংশ মেঝেতে লুটাচ্ছে। আঁচলটা ঠিক করার জন্যই মেঝে থেকে তুলতে যাবে এমনই সময় তের ঘুম ভেঙে যায় এবং তের চোখ মেলে তাকায়। আর ঠিক সেই সময় জাঙ্কুকও তের দিকে তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় হয়। চোখ খুলে তার এত কাছাকাছি একটা অচেনা পুরুষকে দেখে তের বুকে ধক করে উঠল। কে এই পুরুষ? এখানে এত রাতে এর কাছে কি করছে সে? ভয়তে কোনো দিক চিন্তা না করে চিৎকার করে উঠতে নেয়। আর তখনই জাঙ্কুক তের মুখ চেপে ধরলো আর বলল, কুল কুল, ভয় পাচ্ছ কেন? আমি তোমার হাজবেন্ড, জিওন জাঙ্কুক। আমি তোমার হাজবেন্ড। কথাটি শুনে তে শান্ত হয়ে ড্যাব ড্যাব করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুককে পরোক্ষ করতে থাকলো। বলিষ্ঠ শ্যামলা পুরুষটি তার দিকে ঝুঁকে আছে, যার চোখগুলো তীক্ষ্ণ, মুখে আদল কেমন গম্ভীর, ঢোকা নাক, দাড়িহীন গাল, চুলগুলো একদম ছোট ছোট করে মিলিটারি ছাড় দেওয়া আছে। লম্বা চওড়া এই পুরুষটির পরনের টি শার্ট কেমন যেন আটসাট হয়ে তার গায়ের সাথে লেগে আছে। টি শার্টের ভেতরে যেন তার চওড়া মেদহীন শরীরটা স্পষ্ট দৃশ্যমান। তার হাতে কয়েকটা পেশি এখনো ফুলে ফেপে আছে। এই মানুষটি বুঝি তার স্বামী, তার অর্ধাঙ্গ। জাঙ্কুক তের মুখ থেকে হাত সরিয়ে বিছানা থেকে একটু সরে আসতে তের ভ্রম কাটে। তের লজ্জায় গুটিয়ে যায়। তে কেমন নির্লজ্জের মতো এতক্ষণ জাঙ্কুকের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল সেটা ভাবতে এক রাশ লজ্জা এসে তাকে আড়ষ্টে ডুবিয়ে দেয়। ছি, সে এতটা নির্লজ্জ কবে থেকে হলো? কিছুক্ষণ আগে কিনা এই পুরুষটাকে না চিনে পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার দেওয়া ধরেছিল। সবাই শুনে কি ভাবতো? সেসব ভেবে আরো গুটিয়ে গেল। সে শোয়া থেকে উঠে বসে মাথা নামিয়ে নেয়। মাথা নিচু করে বসলো সে। জাঙ্কুক হয়তো তের আড়ষ্টটা বুঝতে পারলো, তাই ওকে কিছুটা সহজ করতে বলল, এখন এত ভারী সাজে কেন? যাও গিয়ে চেঞ্জ করে এসো। তে মাথায় এক পাশে কাত করে সাড়া দিল। এরপর সে গুটিসুটি পায় বিছানা থেকে নেমে দাঁড়ালো। তে তার লাগেজ থেকে পাতলা সুতির হলুদ রঙা শাড়িটা নামালো। জাঙ্কুক থেকে ওয়াশরুম দেখিয়ে দিল। তে ওয়াশরুমে চলে গেল। তে ওয়াশরুমে যেতে জাঙ্কুক বিছানার বাম পাশ খালি রেখে ডান পাশে যেন তার শরীর এলিয়ে দিল। কপালের উপরে হাত রেখে চুপচাপ শুয়ে থাকলো। কিছু সময় পরে ওয়াশরুমের দরজাটা খট করে খোলার শব্দ পেয়েও সে সেদিকে তাকালো না। একইভাবে শুয়ে থাকলো জাঙ্কুক। প্রায় অনেকক্ষণ পরে বিছানা কারো অস্তিত্ব না পেয়ে কপাল থেকে হাত সরিয়ে তাকালো আর দেখতে পেল হলুদ শাড়ি পরিহিত মায়াবী মুখখানা, যে কিনা বিছানার কাছে ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা দেখে জাঙ্কুক শোয়া থেকে উঠে বসলো। হাস্যহীন চেহারায় থেকে উদ্দেশ্য করে বলল, কি হলো, দাঁড়িয়ে কেন? সে চুপ করে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝেতে খুঁড়ছে। জাঙ্কুক ফের বলল, এনি প্রবলেম? এক বেড শেয়ার করতে প্রবলেম হলে বলতে পারো, আমি ওয়াশরুমে চলে যাচ্ছি। না মানে সেটা নয়। তাহলে? তে মিনমিন করে বলো, আসলে আমার অন্ধকারে ঘুমাতে বেশ ভয় লাগে। এর উপরই নতুন একটা জায়গা, তাই আর কি। ওহো, এই ব্যাপার। তুমি শুয়ে পড়ো, আমি ড্রিম লাইট জ্বালিয়ে দিচ্ছি। আসলে আমি ফকফকে আলে ঘুমাতে পারি না, তাই লাইটটা তো আর জ্বালিয়ে রাখা সম্ভব নয়। পুরোপুরি রুমটা যাতে অন্ধকার না হয় সেই জন্য ড্রিম লাইট জ্বালিয়ে দিচ্ছি। আশা করি আর কোনো সমস্যা হবে না। তে একপাশে মাথা নাড়ালো, বিছানা এক কোণে এসে শুয়ে পড়লো। জাঙ্কুক ঘরের লাইটটা অফ করে ড্রিম লাইটটা অন করে দিল, যেটা ঘর পুরোপুরি অন্ধকার হওয়ার হাত থেকে বাঁচালো। জাঙ্কুক বিছানায় পিঠ এলাতে এলাতে বলল, ঘুমিয়ে পড়ো। তে চুপচাপ শুনলো আর ভাবলো সে শুধু ভয় পাচ্ছিল তার প্রতিবেশী বড় আপুদের কথা শুনে। সে শুধু ভয় টাইটুম্ব হয়ে গেছিল। যাক, একটুখানি হলেও তো ভয় কাটলো। মানুষটা আসলে খুব একটা খারাপ নয়, শুধু মুখটাই কেমন গম্ভীর করে রাখে, একটু হাসেও না। কিন্তু তের তো এরকম মানুষ পছন্দ নয়, যাদের মুখে হাসি লেপ্টে থাকে। সেসব মানুষকে বেশ পছন্দ তে। যাক, ব্যাপার না। তে অনেকক্ষণ ধরে এই পাশ ওপাশ করতে থাকলো, তবে তার চোখে ঘুম ধরা দিল না। বাড়ির কথা বেশ মনে পড়ছে তার, বিশেষ করে তার সৎ বোন চেনির কথা। তার সৎ মা আয়ু খারাপ হলেও কি হবে, তার বোনটা ছিল তে নেওয়াটা। তাকে ছাড়া কিছুই বুঝতো না সে। বোনের বয়স সবে 10। জেনি আর তে সবসময় একসাথে ঘুমাতো। তে গল্প শোনাতে শোনাতে বোনকে ঘুম পাড়াতো, দুজনকে জাপটে ঘুমাতো। এর অভ্যাসটা যে রয়ে গিয়েছে, কাউকে জড়িয়ে না ধরলে তার যে ঘুম ধরা দেয় না। তখন কি করে যেন ঘুমটা চোখে এসে পড়লো। এখন তো তার ঘুমই আসছে না।
পাশে তার সদ্য বিবাহিত বর ঘুমাচ্ছে, তার সাথে তো দুটো ভালো কথাও হয়নি। এতে এসে কি করে এই পুরুষটাকে জড়িয়ে ধরবে ভাবতেই তো লজ্জা লাগছে তে। এদিকে বাইরে কত অজানা পোকা পাখি ডাকছে, তাতে যেন তার শরীরে হিম ধরে যাচ্ছে। তে তার মাথা ঘুরিয়ে পাশে ফিরে তাকালো, দেখতে পেল জাঙ্কুক শটান হয়ে ঘুমাচ্ছে। তে আর কিছু না ভেবে একটুখানি এগিয়ে জাঙ্কুকের বাম হাতের আঙুলটা নিজের মুঠিবদ্ধ করলো। জাঙ্কুকের আঙুলে স্পর্শ করতেই যেন তের মাঝে কেমন একটা অনুভূতি হানা দিল। হৃৎপিণ্ড যেন কেঁপে উঠলো, হাতটা তার কেমন থরথর করে কাঁপছে। সবকিছু দূরে ঠেলে চোখ বুঝলো তে। জাঙ্কুকের আঙুলটা নিজের হাতে মুঠোতে নিয়েই ঘুমানোর চেষ্টা করলো তে। একটা সময় ঘুমিয়ে পড়লো। তে যখন ঘুমাচ্ছিল তখন ঘন নিঃশ্বাসের শব্দ যেন পড়তে থাকলো। তখনই জাঙ্কুক চোখ খুলে পাশে তাকালো। সে চোখ বুজে থাকলেও তার ঘুম তখনও হানা দেয়নি। আর তখনই তে জাঙ্কুকের আঙুলটি নিজের মুঠিবদ্ধ করে সবটা সে বুঝতে পারলো। তে লজ্জাভাবে ভেবেই জাঙ্কুক আর চোখ খুলিনি। তবে এই যে মেয়েটা তার আঙুল মুঠিবদ্ধ করেছে, কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এই বিষয়টা জাঙ্কুকের কাছে বেশ লাগলো। জাঙ্কুক তের দিকে তাকালো। ডিম লাইটের হালকা হলুদ আলোতে তের মুখটা কি সুন্দর চকচক করছে। হলুদ শাড়িতে মেয়েটি বুঝি একটু বেশি সুন্দর লাগছে। তখন তো এক নজর দেখেই যেন নিজের নজর সরানোর দায় হয়ে পড়েছিল জাঙ্কুকের কাছে। তবুও মেয়েটিকে লজ্জা ফেলতে চায়নি জাঙ্কুক, তাই জন্যই তাকায়নি। যে ছেলে কাজ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সময় অবধি পায়নি, সে কিনা এই সপ্তদশী কিশোরী ঘায়ল হয়ে পড়েছে। আশ্চর্য, তাই না? জাঙ্কুক তপ্ত শ্বাস ফেলে বলল, কন্ট্রোল জীবন জাঙ্কুক, কন্ট্রোল ইয়োরসেলফ। নিজেকে সামলাও। এভাবে পিচ্ছি বইয়ের দিকে তাকিয়ে থাকলে নিজেকে তার মাঝে হারিয়ে ফেলতে যে ইচ্ছা করবে। মাথায় রাখো জাঙ্কুক, তোমাকে সামলানোর মতো বয়স এখনো তোমার পিচ্ছি বউয়ের হয়ে ওঠেনি। পিচ্ছি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছো তুমি, একটুখানি তো ধৈর্য ধরতেই হবে। আগে তার মনের সঙ্গী হও, তারপর না হয় শরীরের সঙ্গী হয়েও। পরের দিন ভোর 6টার সময় জাঙ্কুকের ঘুম ভাঙলো। সে সবসময় সময়ের প্রতি খেয়াল রাখে। একদম ভোর ভোর ঘুম থেকে ওঠায় জাঙ্কুকের নিয়মের মাঝেই পড়ে। ঘুম ভাঙতে নিজের শরীরের উপরে কিছু ভর অনুভব করাতেই জাঙ্কুক পাশ ফিরে তাকালো। আর তাকাতেই দেখলো তে তাকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অবাকে জাঙ্কুকের চোখগুলো পুরো ছানা বড়া হয়ে গেল। এই প্রথমবার কোনো মেয়ে তার এতটা সান্নিধ্য এলো। আচ্ছা, তে যদি জেগে থাকতো তবে কি এভাবে এতটা কাছে আসতো? কিংবা তে যদি জানতে পারে ঘুমের ঘোরে সে জাঙ্কুকের এতটা সান্নিধ্য এসেছে, তখন লজ্জায় তার গালের পলাশ কি ফুটে উঠতো না? লজ্জায় সে কি আর জাঙ্কুকের সামনে আসতে পারতো না? তের অবস্থা দেখে জাঙ্কুকের হাসি পেল। কেউ ওইভাবে আশেপাশে জড়িয়ে ধরে ঘুমায় বুঝি? তের হাত পা জাঙ্কুক তার শরীর থেকে আস্তে করে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে পড়লো। ফ্রেশ হয়ে ব্যায়াম করতে গেল, যেটা জাঙ্কুকের প্রতিদিনের অভ্যাস। তের ঘুম ভাঙলো সকাল 7টায়। ঘুম ঘুম চোখে পাশ ফিরে তাকাতেই দেখলো জাঙ্কুকের জায়গাটা খালি পড়ে আছে। তে পুরো রুমে চোখ বুলিয়ে বুঝতে পারলো রুমে আপাতত সে ছাড়া আর কেউই নেই। এতে যেন একটুখানি স্বস্তি পেল তে। আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে পরনের শাড়িটা ঠিক করে নিল। এরপর বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর তে পুরো রুমে জুড়ে পায়চালি করতে থাকলো। রুমে থেকে একা একা বেরোনো কি উচিত হবে কি হবে না এসব ভেবে পায়চালি করতে থাকলো। একটা সময় ভাবলো আরো কিছুক্ষণ রুমে অপেক্ষা করবে সে। যদি কেউ আসে, সে তো এইবারে কিছুই চেনে না, তেমনভাবে কারোর সাথে পরিচয়ও হয়নি, তাহলে একা একা যাওয়াটা কেমন বেমানান, তাই না? তে বিছানায় পা ঝুলে বসলো। এরপর পুরো রুমটি দেখতে লাগলো। রুমটিতে একটি বেড আছে, একটি আলমারি, একটি ড্রেসিং টেবিল, বেড সাইডে ছোট একটা টেবিল আছে। রুমের সাথে আছে একটা অ্যাটাচ বাথরুম, তবে বারান্দা নেই। তে বিছানা থেকে সরে এসে জানলার কাজটা সরিয়ে দিল। জানলা খুলতে সকালে সূর্যের কিরণ এসে ঘর ছুঁয়ে দিল। বাইরে হালকা হাওয়া বয়ে যাচ্ছে। এটা হচ্ছে সকালের স্নিগ্ধ সতেজ হাওয়া। তে প্রাণ ভরে উপভোগ করলো হাওয়াটিকে। বাড়ির কথা মনে পড়ে গেল তে। প্রতি ভোরেই তো নামাজ পড়ার পর সে তার বোনের সাথে তাদের গ্রামের নদীর পাড়ে চলে যেত। সেখানে ভোরে হাওয়া শরীরে মাখিয়ে শরীর জুড়াতো, সাথে প্রাণটাও জুড়াতো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে আসতো। এসেই টুকটাক কাজ করতে শুরু করে দিত, নয়তো তার মা বেশ বকাবকি করতো। সেসব ভেবে দীর্ঘ শ্বাস ফেললোতে হঠাৎ তার নজর বাইরে গেল। দেখতে পেল জাঙ্কুক ঘেমে নিয়ে বাসায় ঢুকছে। জাঙ্কুককে দেখে যেন কিছুটা জমে গেল তে। ভয় নাকি লজ্জায় সেটা বুঝতে পারলো না। তে জানে না কেন সে জাঙ্কুককে দেখে ভয় আর লজ্জায় গুটিয়ে যায়। জাঙ্কুককে দেখে গতকাল রাতের কথা মনে পড়ে যায় তার। সে গতকাল রাতে জাঙ্কুকের আঙুলগুলো নিজে মুঠিবদ্ধ করে ঘুমিয়েছে। ভাবতে কেমন লজ্জা লাগছে তের কাছে। যদি জাঙ্কুক বুঝতে পেত তখন কি হতো? এসব ভাবনার মাঝে তে টের পেল জাঙ্কুক রুমে এসেছে। জানলার পাশে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক এগিয়ে এসে শুধালো, ঘুম থেকে কখন উঠেছো? তে আস্তে করে পিছু মুড়ল, মাথা নিচু করে ছোট্ট করে বলল, কিছুক্ষণ আগে। আমার দিকে তাকিয়ে কথা বলতে কি প্রবলেম আছে? তে মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রাখলো। জাঙ্কুকের প্রশ্নের জবাব কিছুই বলল না সে। জাঙ্কুক বলল, সবসময় কি মাথা এভাবে নিচু করে রাখো বুঝি? তে কিছু না বলে নখ খুঁড়তে লাগলো। জাঙ্কুক বলল,
হুম, বুঝলে, মাথা এইভাবে নিচু করে রাখতে রাখতে দেখবে একদিন তোমার ঘাড়টায় বেঁকে গিয়েছে। সব কথার আনসার মাথা নিচু করে দিতে হয় না। আর বেশি করে আমার সাথে তো কথা বলার সময় মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে কথা বলবে, ঠিক আছে? তে মাথা এক পাশ কাত করে জবাব দিল। জাংকুক ফোঁস করে শ্বাস ছেড়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেয়েটার সাথে সে একটু সহজ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার সামনে এলেই মেয়েটা যেভাবে গুটিয়ে থাকে সেভাবে কি আদৌ সহজ হয়ে যাবে? লম্বা একটা শাওয়ার দিয়ে জাংকুক বের হলো। রুমে এসে দেখলো তে জানলার পাশে এখনো দাঁড়িয়ে আছে। গায়ে শার্টটা জড়াতে জড়াতে বলল, তা তোমার পুরো নামটা কি, সেটা কি আমি জানতে পারি? এর পুরো নাম জাংকুকের আগেই জানা আছে। বিয়ে পড়ানোর সময় কাজী বলেছিল, তখনই জাংকুক খেয়াল করেছে। শুধুমাত্র তে যাতে একটুখানি সহজ এইভাবে ভয় না পায় সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তে পিছু ঘুরলো ঠিকই, তবে সে একইভাবে মাথা নিচু করে রইল। কিম তেয়ং তে। জাংকুক শার্টে বাটন লাগাতে লাগাতে বলল, বাহ, চমৎকার নাম তো। তা আমার নাম জিজ্ঞাসা করবে না? তে ছোট করে বলল, জানি আমি। কি, তাই বুঝি? তা কি নাম আমার? চিয়ন জাংকুক। বাহ, এদিকে দেখি নামও মুখস্থ করে ফেলেছো। তে মাথা নিচু করেই রইল, কিছু বলল না। জাংকুক চুল ঠিক করতে করতে বলল, এসএসসি পরীক্ষা দিয়েছো তাই তো? জি। পড়াশোনার ইচ্ছা আছে? পড়াশোনার কথা জিজ্ঞাসা করতেই তার চোখগুলো চকচক হয়ে উঠল। সে চোখ তুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা পুরুষটির পানে চেয়ে রইল। সেটা জাংকুক ড্রেসিং টেবিলের আয়নাতেই খেয়াল করলো। আয়নাতে তাকিয়ে ভ্রু উঠিয়ে জিজ্ঞাসা করলো, কি ইচ্ছা আছে নাকি? জি আছে। জাংকুক আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তের দিকে তাকায়। এরপর বলে, ওকে, তাহলে আমি মাকে বলে দেবো এখানকারই একটা ভালো কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিতে। আসলে তোমার এক্সামটের রেজাল্ট, ভর্তি সব মিলিয়ে তোমার হাতে এখনো পর্যন্ত 3 মাস মতো সময় আছে। কিন্তু আমি এবার চলে যাওয়ার পর আগামী 4 থেকে 5 মাস আগে আমি কোনো ছুটি পাবো না। ডিফেন্সের জবে আহামরি ছুটি থাকে না, সেটা নিশ্চয়ই জানো। কি জানো না? এ উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হচ্ছে হ্যাঁ। এই যে লোকটি যে আগামী 4-5 মাস সে দেখতে পাবে না, সেটা ভেবে তার কেমন জানি খারাপ লাগছে। অথচ লোকটার সামনে থাকলে সে গুটিয়ে থাকে, কথা বলার শব্দ ফোড়ায়। কিন্তু এই লোকটার সাথে দেখা হবে না ভেবেই আবারও তার মন পড়ছে। এটাই কি তাহলে বৈবাহিক বন্ধন? স্বামীর জন্য মন পড়বে, এটা কি স্বাভাবিক নয়? আত্মীয় স্বজন, নতুন কুটুম সবাইকে নিয়ে টিকুকের বৌভাত অনুষ্ঠানটি শেষ হলো। বিকেলের দিকে তের পরিবার মেয়ে এবং তার নতুন জামাইকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। যেহেতু জাংকুকের হাতে ছুটি কম, সেহেতু জাংকুক আজকে রাতটা থাকবে, আবার আগামীকাল নিজের বাসার উদ্দেশ্যে রওনা হবে। তেদের বাসাতে যাওয়ার পরে তের সৎ মা আয়ু বেগম জামাইকে দেখে খুশিতে গদগদ হবার ভাব নিল। জামাইয়ের অবস্থা যে ভালো সেই তো নিজেরও লাভ, এই জন্য জামাইকে হাতে রাখার ধান্দা। তবে ভদ্রমহিলা হয়তো জানেন না যে জাংকুক আগে ওনার ব্যাপারে তার মায়ের কাছ থেকে সবকিছু জেনে নিয়েছে। তার এই আলগা আদর ভাবটা জাংকুকের জাস্ট সহ্য হচ্ছে না, তবু মুখ ফুটে কিছুটি বলতে পারছে না। তের ফুফু চাচি সকলে মিলে নতুন জামাইয়ের জন্য হরেক রকমের রান্না করলেন। তের বাবা, ফুফা, চাচা, জাংকুক সকলে একসাথে খেতে বসলো। তের সৎ মা আয়ু বেগম এটা নাও সেটা নাও, এটা খাও সেটা খাও করেই যাচ্ছে। শেষমেশ জাংকুক বিরক্ত হয়ে বলল, আমার প্রয়োজন হলে আমি নিয়ে নেব, আপনার তো কষ্ট করা লাগবে না আন্টি। সে কি বাবা, আমি তোমার মায়ের মতো, আমাকে মা বলে ডাকবা? আন্টি, মায়ের মতন আর মায়ের মাঝে আকাশ পাতাল তফাৎ রয়েছে। যদি মা হতেন তাহলে নিশ্চয়ই এত ছোট বয়সে মেয়েকে বিয়ে দিতে পারতেন না, তাই না? মুখের উপর এভাবে উচিত কথা বলাতে তের সৎ মা আয়ু বেগম মুখ ঝামটা মারল। কোথায় ভেবেছিল জামাইকে হাতে রাখবে, এই জামাই যে টুকরো, তার সাথে পেরে উঠছে না, অসম্ভব। অবশ্যই ডিফেন্সের লোক বলে কথা, দুরন্ত বাস্ত হবেই। খাওয়া দাওয়া শেষে তের সৎ বোন জেনে এসে নতুন দুলাভাইকে বলল, দুলাভাই চলো না বাইরে হাঁটতে যাব, আপনারা তো কালকে সকালে চলে যাবেন, আপনাকে আমাদের গ্রাম দেখানোর তার সুযোগই পাবো না, চলুন না দুলাভাই যাই। যিনি তের থেকে অনেকটাই ছোট, ক্লাস 5-এ পড়ে, যিনি জাংকুকের সাথে বেশ মিশেছে। জাংকুক বলল, এত রাতে বের হবে, ভয় লাগে না তোমার? যিনি মিষ্টি করে হেসে বলল, একা একা গেলে তো ভয় লাগবে, কিন্তু আমার সাথে তো আমার মেজর দুলাভাই আছে, ওনার সাথে গেলে একটুও ভয় লাগবে না, উল্টে ভয় তো উল্টো হতে পালাবে। জেনির কথা শুনে জাংকুক হেসে ফেলল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমার আপু কোথায়? আপু আপু তো ওই ঘরে ফুফিদের সাথে কথা বলছে। জাংকুক একটুখানি নিচু করে ফিসফিস করে বলল, আচ্ছা, আস্তে করে যেয়ে তোমার আপুকে নিয়ে আসো, তারপর আমরা হাঁটতে বেরোবো, ওকে? তবে শোনো, আমি যে ডেকেছি সেটা কিন্তু বলবে না।